নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট নিয়ে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেমন ওপারে তেমন এপারে। এপারে খুব একটা পাত্তা দেওয়া হয়নি, কিন্তু ওপারে মাহফুজ আলমের পোস্ট দেওয়ার পর তিনি এত সমালোচনার মুখে পড়েছেন। মেটিকুলাসলি ডিজাইন যিনি করেছিলেন আমাদের ইউনুস সাহেবের ভাষায়, ক্লিন্টনের সবাই যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাহফুজ আলম, তার তো ব্যাকগ্রাউন্ড তো একেবারে মাখো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, হিজবুত তাহরির একেবারে একজন নেতা। তিনি একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টে তিনি যা উল্লেখ করেছেন তাতে গোটা ভারতবর্ষ তার চাই। তিনি সেখানে যা লিখেছেন সেটা হচ্ছে, বিজয় এসেছে তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। সেখানে কয়েকটা লাইন আন্ডারলাইন করা আছে, সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। পুরো পোস্টটাও দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন আর এই আন্ডারলাইন জায়গাগুলো পড়ুন। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ গিয়ে আমরা মুক্তিকে খুঁজে পারবো না। তারপরে আবার পরের প্যারায় আবার লিখেছেন, এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারত আধিপত্য মুক্ত রাখতে ৭৫ আর ২৪ ঘটাতে হয়েছে। ৭৫-এ যে মুজিবুর রহমানকে মারা হয়েছে এবং ২৪-এ যে পুলিশ মারা হয়েছে ছাত্র জনতার নামে, সেটা উল্লেখ করা হয়েছে। দুই ঘটনার ব্যবধান ৫০ বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। কেন ভাই আটকা পড়ে আছো কেন? আটকা পড়ে যদি থাকো তাহলে চলবে? তোমাদের দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে। তোমরা গাজওয়ায় হিন্দ করবে, সারা পৃথিবী তো তাকিয়ে আছে। সারা বিশ্বে ৫৭টা মুসলমান কান্ট্রি রয়েছে, তারা তাকিয়ে রয়েছে গাজওয়ায় হিন্দের স্বপ্ন নিয়ে। তোমার বড় ভাই বড় মিয়া, সেও তো বসে আছে। কবে থেকে ৭৫ বছর ধরে গাজওয়ায় হিন্দ করতে করতে বিক্রি হয়ে গেল। এইবার তোমরা এখন নতুন যারা এসছো তারা এখন চেষ্টা করছো গাজওয়ায় হিন্দ করবে। একখানা লম্বা চওড়া একখানা ম্যাপ জারি করেছো, হিমালয় থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত পুরোটা নিয়ে নেবে। আমরা ডুগডুগি বাজাবো ভাই, আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন তো তাহলে পরে আমাদের ডুগডুগি বাজাতে হবে। ডুগডুগি বাজাতে হিমালয়ও যদি তোমরা নিয়ে নাও, আমরা যাব কোথায়? আমার এখন সেই নিয়ে এখন একটা মহা চিন্তা দেখা দিয়েছে। এদিকে সমস্ত কাগজে বেরিয়ে গেছে, বৃহৎ বাংলার ম্যাপ নিয়ে উপদেষ্টা মাহফুজের পোস্ট সমালোচনার মুখে ডিলিট করে দিয়েছেন। আবার ডিলিটও করে দিলেন। তাহলে আবার লিখলেন কেন এত কষ্ট করে? আবার ডিলিটই বা করলেন কেন? এত ভয়? খুব জুতো পড়েছে বোধ হয়। এত জুতো পড়েছে যে প্রত্যেকটা টিভিতে এবং প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা সাংবাদিক তাকে একেবারে হেনস্থা করে ছেড়ে দিচ্ছেন যে আপনি কি তাহলে পরে একেবারে ভারতকেই উস্কাচ্ছেন? আপনি কি চান ভারত আর আক্রমণ করুক? তা ভালো, তারপরে উনি পোস্টটাকে ডিলিট করে দিয়েছেন। কিন্তু যতক্ষণে পোস্টটাকে ডিলিট করেছেন ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। যারা স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে তারা একেবারে সোশ্যাল মিডিয়ায় পুরো ছেড়ে দিয়েছেন। উনি এখন পোস্টটা ডিলিট করে মুখ চুন করে বসে আছেন। এখন মুশকিলটা হচ্ছে, উনি মুখ চুপ করে বসে থাকলে কি হবে? এখন ভারত তো চাইছিল এরকম একটা ডকুমেন্ট, কারণ আপনি যে মাহফুজ আপনি যে পোস্টে বসে আছেন সেটা হচ্ছে সরকারি পোস্ট। তার মানে সরকারের থেকে আপনি ভারতবর্ষ দখলের হুমকি দিচ্ছেন। এটা কিন্তু ভারতবর্ষের হাতে চলে এলো। ভারতবর্ষ যদি কোনো ভবিষ্যতে কাইনেটিক অ্যাকশন নিতে চায়, তাহলে যখন জাতিসংঘ বলবে ভাই আপনারা কেন করলেন, তখন পরে বলবে বা অথবা আগে গিয়েই বলে দেবে, দেখো ভাই আমাদের এখন খুব খারাপ অবস্থা, আমাদের দেশ তো দখল করার চেষ্টা করছে, তাহলে আমাদের তো এখন তো অ্যাকশন নিতে হবে। তাহলে ভাই আমরা অ্যাকশন নিচ্ছি, তোমরা কিন্তু আর কিছু বলতে পারবে না বলে ডকুমেন্টটি তাদের হাতে দিয়ে দেবে। এবার জাতিসংঘ তো মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকবে।
নিজেদের গর্ত নিজেরা যদি খোঁড়েন তাহলে পরে কি হবে? আমি তো বরাবরই বলছিলাম যে ভারত একটা সুযোগ খুঁজছে, ভারত ঝপ করে কাইনেটিক অ্যাকশন করবে না, একটা সুযোগ খুঁজছে। ভারতকে সেই সুযোগ যদি আপনারা দিয়ে দেন তাহলে পরে আপনার 1,60,000 মাইনে এখন কি করবে, কোন দিকে দৌড়াবে? ওদিকে আরাকান আছে আর এদিকে হচ্ছে ভারতবর্ষ। কোন দিকে দৌড়াবেন সেটা ভেবে রাখুন। সেটা ভেবে রাখলে পরে আপনার পালাতে সুবিধা হবে। কবে পালাবেন, কোথা দিয়ে পালাবেন? বঙ্গোপসাগর দিয়ে তো পালাতে পারবেন না। আর এয়ারপোর্টগুলো তার আগেই সমস্ত বম্বিং করে এয়ারপোর্টের রানওয়েগুলো নষ্ট করে দেবে, তারপর ওখান থেকে কোনো প্লেনও উড়বে না। সুতরাং আপনাদের কি হবে আপনারা নিজেরা বিচার করে নিন। যথেষ্ট বুদ্ধিমান, পোস্টে লেখা টেখা দেখে বুঝতে পারছি যে আপনার বাংলাতে ভালো দখল আছে। আমরা তো একদম চুনোপুটি। বাংলায় আমরা 30 বছর সাংবাদিকতা করে আমরা কিচ্ছু শিখিনি, আপনার কাছে আমরা শিশু। আর কি ভাষা প্রয়োগ, ও বুক ভরে গেছে। ওই জন্য ভারতবর্ষের সবাই এখানে খুব সমালোচনার থেকে হাসাহাসি বেশি হচ্ছে। আপনার ওই চেহারা আর আপনার ওই লেখা দেখে হাসাহাসি হচ্ছে। একজন আছেন, তিনিও বড় বিপ্লবী, তিনি একটা বড় বাতেলা ছেড়েছেন। তিনি বলছেন কোন দেশ চোখ রাঙালে উপড়ে দেব মোদিকে সার্জি সালাম। বাপ রে বাপ, কি তেজ, কি তেজ! মোদির সামনে তো কখনো পড়েননি ভাই। হ্যাঁ, ওই জন্য আপনাদের এই তেজ ফেজ দেখাচ্ছেন। যেদিনকে মোদির সামনে পড়বেন, নরেন্দ্র মোদির সামনে, লেজ হনুমানের মতো গুটিয়ে যাবে। নরেন্দ্র মোদির সামনে পড়লে চোখের দিকে তাকানোর সাহস পাবেন না। তো যাই হোক, তিনি আবার কি ভাষণটা দিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম বলেছেন, নরেন্দ্র মোদীকে আমি বলবো এটা বাংলাদেশ, আমরা পৃথিবীর প্রতিটা দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করব ন্যায় ও সমতার ভিত্তিতে। তবে কেউ যদি আমাদের দিকে তাচ্ছিল্যের দিকে দৃষ্টিতে তাকায় তাহলে আমরা তার চোখ তুলে নেব। এখানে কোনরূপ উগ্রবাদের স্থান হবে না। ভাই, উগ্রবাদীকে চিন্ময় প্রভু তো উগ্রবাদী, ভারতবর্ষ উগ্রবাদী, খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে ভারতবর্ষ। ভারতবর্ষই তো হলো উগ্রবাদী। আর আপনারা হলেন খুব শান্তিবাদী। আপনাদের মতো শান্তির উপাসক ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। আমরা পাশাপাশি দুই রাষ্ট্র, তো একে অপরের সঙ্গে তুলনা করি। আর শুনুন একটা কথা, দাদাই হয়, আপনি দাদা বলার চেষ্টা করবেন না। দাদা এই কারণে বলছি, আপনার ঠাকুরদা হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ ভেঙে পাকিস্তান হয়েছিল, বা ছেলে, সেই ছেলের থেকে বাচ্চা হয়েছে আপনাদের, এই বাচ্চা পেরেছে, সেটা হচ্ছে আপনাদের এই বাংলাদেশ। তাহলে সম্পর্কটা কি হলো? তো ঠাকুরদার হলো তো। তাই বলছি, দাদার সঙ্গে এভাবে কথা বলতে হয় না। দাদার সঙ্গে কথা বলতে হয় নিচু হয়ে। শিখতে হবে, শেখাতে হবে। আর ভারতবর্ষে যদি কোনোদিন পায় আপনাকে, এই আপনাদের এই যে কটা আছে, ওই হাসনাত ফাসনাত যে কটা আছে, সব কটা হচ্ছে 420। যে যার মতো গুছিয়ে নিয়েছেন, যে যার মতো গুছিয়ে নিয়ে আপনার আমেরিকার আপনার সমস্ত পাসপোর্টের সমস্ত ভিসা লাগিয়ে রেখে দিয়েছেন সময় মতো পালাবার জন্য। কিন্তু এখান থেকে উঠতে আপনারা পারবেন না। সে ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে, করছে না। যেদিন করবে সেদিন দেখবেন কি অবস্থা হবে। আরাকান তার ওই নাফ নদীটা পেরোক, নাফ নদী পেরিয়ে টেকনাফটা নিক, তারপর ওরা যাক চট্টগ্রামের দিকে। অ্যাকশন যখন ওদিকে হবে, ওই বিজিবি ফিজিবি সব বেড়ে তাড়িয়ে দেবে যখন, তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। আপনারা এই সমস্ত ফাঁকা বুলি আওয়াজ টাওয়াজ দিয়ে না, মানে বাংলাকে গরম করে রেখে দিচ্ছেন। কিন্তু বাংলার যে জনতা, আপনার দেশের যে জনতা, সেই জনতা কিন্তু আপনাদের চিনে গেছে। তারা কিন্তু ভালো মতো বুঝে গেছে আপনারা হচ্ছেন একটা 420 ধান্দাবাজ এবং সরকারকে, দেশকে লুটতে এসছেন। দেশকে লুটে কোটি কোটি টাকা করে আপনারা বিদেশে সমস্ত পালাবার বন্দোবস্ত করছেন। এটা বাংলার জনগণ বুঝে গেছে। ওই জন্য আপনারা এখন ওই সঙ্গী সাথী, আপনাদের ওই পুলিশ আর মিলিটারি ছাড়া আপনারা কোথাও যেতে পারেন না।
আপনারা পুরো জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। যেদিনকে জনতাকে ভুল বুঝিয়ে আপনারা সঙ্গে নিয়ে এসেছিলেন না, সেই জনতা নিজেদের ভুল বুঝে গেছে। সেই জনতা এখন পরিষ্কার বলছে যে আমরা আগে ভালো ছিলাম। আপনারা যেটা করেছেন, আপনারা হচ্ছেন আপনারা সন্ত্রাসবাদী। আর সন্ত্রাসবাদী বলে যাদেরকে জেলে পুরেছেন, যাকে সেই চিন্ময় প্রভুকে, সেই চিন্ময় প্রভু হচ্ছে আসল একজন সন্ন্যাসী। আপনাদের কাছে সন্ন্যাসীরা হলো সন্ত্রাসবাদী আর আপনারা হলেন সন্ন্যাসী। পুরো উল্টো বুঝ দিলাম। এটা আপনাদের, আমাদের খাবেন, আমাদের পড়বেন, আবার বললে কি আমরা পয়সা দিয়ে কিনি। আমি যদি দোকান বন্ধ করে দিই, কিনুন না। কি জন্য খাবারগুলো পাঠানো হচ্ছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। যে এই জন্য ওই আপনার যে ওই খাদ্য উপদেষ্টা না কি একজন আছেন, তিনি তো সরকারিভাবে দাঁড়িয়ে বলে দিলেন যে ভারতকে ছাড়া আমাদের উপায় নেই, ভারতের খাদ্যপণ্য আমাদের চাই। তাকে বলুন, তাকে সাসপেন্ড করে দিন না, তাকে সাসপেন্ড করে দিন। তিনি সত্যি কথাটা বলেছেন। এই যে হুঙ্কার টুঙ্কার মারছেন, এই হুঙ্কার টুঙ্কার মেরে যান। ভারতবর্ষ তো আপনারা পাত্তা দেয় না, ওই জন্য চুপচাপ রয়েছে। ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, নিজের জায়গা মতো সিল করে রেখে দিয়েছে, যাতে কেউ না মাছিও বলতে পারে। এইবার যেদিন ভারতবর্ষ আসল খেলা দেখাবে, এমনি তো ভারতবর্ষ তৈরি হচ্ছে না। ভারতবর্ষ যেদিনকে আসল খেলা দেখাবে, সেদিনকে আপনারা বুঝতে পারবেন যে দাদা কে আর নাতি কে। তখন ভারতবর্ষ বুঝিয়ে দেবে যে কাদের বিরুদ্ধে তোমরা চোখ উবড়ানোর কথা বলেছ। চোখ উবড়ে নেবে। নরেন্দ্র মোদী ক্ষমতা আছে, আর একজন দিবা স্বপ্ন দেখছে হিমালয় থেকে সে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত সব নিয়ে নেবে। আর আমরা কলকাতার বেড়াতে অন্য কোনো দেশে গিয়ে আমাদেরকে থাকতে হবে উদ্বাস্তু হয়ে। আসো ভাই, তোমরা নিজেরা তোমরা চিন্তা ভাবনা করে তোমরা রাজত্ব কায়েম করো। স্বপ্নের রাজত্বে থাকো, তো স্বপ্নের রাজত্বে থাকার ব্যবস্থা করো। আর ওপরে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে থাকো। বেশি বয়স অবধি তোমাদের অপেক্ষা করতে হবে না, তার আগে তোমাদের ব্যবস্থা হবে। আর তোমাদের যে গুরু আছে ইউনুস, সেই গুরুকে কবে তোমরা মারবে সেই দিনটা আমি অপেক্ষা করছি। কারণ তুমি তো হুমকি দিয়েছিলে না সার্জিস ভাই, যে দরকার হলে ডক্টর ইউনুসকে আমরা ছাড়বো না। আপনারা হচ্ছেন সাপের জাত। সাপকে কখনো বিশ্বাস করতে নেই। যে সাপের জন্ম আপনার পাকিস্তানের বীজ থেকে, যে সাপের জন্ম হচ্ছে আপনার, তা সাপের বাচ্চা তো সাপই হবে, সাপের বাচ্চা তো আর মানুষ হবে না। তা সাপের বাচ্চা যে সাপ হয়েছে সেটা আপনাদের চরিত্র বুঝিয়ে দিয়েছেন। এইবারেতে চরিত্র পরিষ্কার হয়ে গিয়েছে। এইবারেতে আপনাদেরকে ব্যবস্থাগুলো করা হবে। আর যে সমস্ত হিন্দু আছে না ওখানে, ওই গয়েশ্বর আছে, তারপরে একটা কি প্রামাণিক আছে, এই সমস্ত হিন্দু যারা আছে, তারপরে যারা জামায়াতের ওই অনুষ্ঠানে গিয়ে ঘাড় নাড়ছিল এরকম করে কিছু হিন্দু আছে, সেই হিন্দুগুলোকে কিন্তু কোনো ব্যবস্থাই করা হবে না। সেই হিন্দুগুলো আসলে হয়ে গিয়েছে ওপারের লোক। তারা ওপারেই থাকুক, তাদের ব্যবস্থা পরে হবে খুঁটি। আপনারা নিজেদের কাপড় চোপড় সামলান, দিন খুব একটা দেরি নেই। এই ইঙ্গিতটা আমি দিয়ে দিলাম, দিন খুব একটা দেরি নেই। যা করার করে নিন, যা গোছানোর গুছিয়ে নিন। আর যদি পালাবার অবস্থা হয় তাহলে আগে পালিয়ে যান। এরপরে কিন্তু ভারত যখন অ্যাকশন নেবে তখন কিন্তু পালাবার সুযোগ পাবেন না, কারণ পালাবার রাস্তাগুলো আগেই ভারত বন্ধ করে দেবে। বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন, আমার ফোন নাম্বার আছে, কালেক্ট করে আমায় ফোন করবেন, খুব ভালো করে বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।